কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। আমরা পড়ছি ক্লাস 7-এর ইতিহাস। ক্লাস 7-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে দুটি ক্লাস আমি নিয়েছি। প্রথম ক্লাসে প্রাচীন বাংলা এবং বাংলার যে অঞ্চলের বিভাগগুলি ছিল সেই সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়েছি এবং তারপরের ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছি শশাঙ্ক সম্পর্কে এবং তোমাদেরকে শশাঙ্ক ও হর্ষবর্ধনের মধ্যে যে সংঘাতটি হয়েছিল সেই সংঘাতটি সম্পর্কে বিস্তারিতভাবে পড়িয়েছি। আজকে আমরা জানব তার পরের অংশটি সম্পর্কে। এখানেও তোমাদের শশাঙ্ক সম্পর্কেই বলা হবে। শশাঙ্ক সম্পর্কে যেই ধরনের প্রশ্নগুলি আসতে পারে সেগুলো আগের ক্লাসে আমি বলেছিলাম। তার মধ্যে একটি প্রশ্ন ছিল শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো। অথবা এভাবেও আসতে পারে গৌড়ের শাসক শশাঙ্কের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কি জানা যায়। এই যে অংশটি, এই অংশটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 5 নম্বরের তোমাদের আসতেই পারে। তাই আজকে এই ক্লাসে আমরা এই অংশটি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তাই খুব ভালোভাবে মন দিয়ে পুরো এই অংশটা তোমরা শোনো এবং বোঝার চেষ্টা করো। এমন কিছু অনেক বড় কিছু নয়, ছোট্ট একটি জিনিস তোমাদেরকে বলছি, তোমরা মন দিয়ে শোনো। এই সম্পর্কে তোমাদের বইতে বেশ সুন্দর করে লেখা আছে। এখানে কিছু ভিন্নমুখী মতবাদের প্রচলন দেখা যায়। কীরকম? কিছু কিছু রচনা থেকে আমরা জানতে পারি যে শশাঙ্ক ছিলেন বৌদ্ধ বিদ্বেষী। সেই রচনাগুলি কি ছিল? সেই রচনাগুলি ছিল হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের লেখা এবং হর্ষবর্ধনের আশ্রিত একজন চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং, যার কথা কিন্তু তোমরা গত বছর পড়ে এসেছো। সেই হিউয়েনসাং বা সুয়ানজাংয়ের লেখা থেকে আমরা শশাঙ্কের বিষয়ে জানতে পারি। তাঁরা যে গ্রন্থগুলি লিখেছিলেন সেখানে শশাঙ্ককে খুব খারাপভাবে, খুব ছোট করে দেখানো হয়েছে। তার কারণ একটু আগেই আমরা বললাম, এরা কিন্তু ছিল হর্ষবর্ধনের আশ্রিত। সুতরাং যারা কোনো রাজার আশ্রয়ে আছেন, যখন তারা কোনো গ্রন্থ লিখবেন অবশ্যই সেই রাজার গুণগান করবেন এবং তার যে শত্রু তাকে নিচু করে দেখানোর চেষ্টা করবেন। তাই তারা তার গ্রন্থে কি বলেছিলেন? তারা বলেছিলেন যে শশাঙ্ক বুদ্ধগয়ার পবিত্র বোধি বৃক্ষ কেটে দিয়েছিলেন এবং তার শিকড় উপড়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি পাটলিপুত্রে বুদ্ধদেবের পদচিহ্ন অঙ্কিত পাথর নষ্ট করে দিয়েছিলেন। তিনি কুশীনগর বিহার থেকে বৌদ্ধদের বিতাড়িত করেছিলেন এবং তিনি অনেক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছিলেন। এই মতগুলিকে এখনকার ঐতিহাসিকরা মানতে চান না। কেন মানতে চান না? তাদের পক্ষেও কিছু যুক্তি আছে। এই যুক্তিগুলি কীরকম? বলা হয়েছে যে শশাঙ্কের মৃত্যুর কয়েক বছর পর যখন হর্ষবর্ধন বাংলার এই অঞ্চলটাতে রাজত্ব বিস্তার করেন, তখন হিউয়েনসাং বা যাকে আমরা সুয়ানজাং বলে জানি, তিনি এই অঞ্চল পরিভ্রমণ করতে আসেন। এবং শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তোমাদের বইতেই লেখা আছে, তোমরা জানো কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। এবং এই কর্ণ সুবর্ণ অঞ্চলের পাশেই রাঙামাটি বা রক্ত মৃত্তিকা বলে একটি বৌদ্ধ বিহার ছিল। এবং এই হিউয়েনসাংয়ের লেখাতেই পাওয়া যায় যে রক্ত মৃত্তিকা বা এই রাঙামাটি বৌদ্ধ বিহারটি সেই সময়ের নাকি অনেক প্রসিদ্ধ বৌদ্ধ বিহার ছিল এবং সেই সময় তিনি এই বৌদ্ধ বিহারের সমৃদ্ধির কথাও উল্লেখ করেন। তাহলে যেই রাজা বৌদ্ধ বিদ্বেষী হবেন, যিনি বৌদ্ধদের হত্যা করবেন, তিনি কি তার বাড়ির পাশের একটি বৌদ্ধ বিহারের সমৃদ্ধি রক্ষা করবেন? তিনি কি চাইবেন সেখানের বৌদ্ধ বিহারটি খুব ভালোভাবে যত্ন সহকারে রক্ষিত হোক? নিশ্চয়ই তিনি চাইবেন না। সেই সময় হিউয়েনসাং সেই বৌদ্ধ বিহারের সমৃদ্ধি দেখেছিলেন। এর অর্থ হলো শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না। এছাড়াও কি বলা হয়েছে? আরও যুক্তি দেওয়া হয়েছে যে শশাঙ্কের মৃত্যুর 50 বছর পরে চীনা পর্যটক ইত সিং বাংলার বৌদ্ধ ধর্মের উন্নতির কথা উল্লেখ করেছেন। তাহলে যদি শশাঙ্ক তার জীবিত অবস্থায় বৌদ্ধদের হত্যা করতেন, তাহলে তার মৃত্যুর 50 বছরের মধ্যেই বৌদ্ধ ধর্ম সেখানে এতটাই উন্নত হয়ে গেল যে সেখানে বৌদ্ধ ধর্মের সমৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, সেটা তো সম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে যে শশাঙ্ক কিন্তু বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না বা তিনি বৌদ্ধদেরকে হত্যা করেননি। তার রাজত্বকালেও তার রাজত্বে প্রচুর বৌদ্ধ সন্ন্যাসীরা ছিলেন। এছাড়াও প্রথমেই আমি যেই কথাটি তোমাদের বললাম, শশাঙ্ককে যারা বৌদ্ধ বিদ্বেষী বলেছেন তারা প্রত্যেকেই ছিলেন হর্ষবর্ধনের আশ্রিত। তাই তারা শশাঙ্ককে খারাপ করে দেখানোর চেষ্টা করেছেন। এই জন্য
ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার একটি খুব মজার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাণভট্টের মতো বা হিউয়েনসাংয়ের মতো বন্ধু থাকলে হর্ষবর্ধনের মতো শশাঙ্কের খ্যাতিও চারদিকে ছড়িয়ে পড়ত। হর্ষবর্ধন বাণভট্ট এবং হিউয়েনসাংয়ের মতো তার কিছু বন্ধু পেয়েছিলেন, যারা তাদের সাহিত্যে হর্ষবর্ধনকে অমর করে রেখে গেছেন, হর্ষবর্ধনের কথা খুব ভালো ভালো লিখে গেছেন। কিন্তু শশাঙ্কের সেরকম কোনো পৃষ্ঠপোষক ছিলেন না, কোনো সাহিত্যিক ছিলেন না সেই সময় যিনি শশাঙ্কের কথা লিখেছেন, শশাঙ্কের পৃষ্ঠপোষকতায় ছিলেন। তাই আমরা শশাঙ্ক সম্পর্কে সেভাবে কিছু জানতে পারি না, কিন্তু হর্ষবর্ধন সম্পর্কে অনেক বেশি জানতে পারি। তাহলে আজকে আমরা যেই অংশটি পড়লাম, অর্থাৎ শশাঙ্ক সম্পর্কে যতটা জানলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তাই এই অংশটা তোমরা খুব ভালোভাবে পড়ো। এর পরের ক্লাসেই কিন্তু আমরা পড়তে চলেছি এই অধ্যায়ের পরের অংশটা, অর্থাৎ যেখানে আছে পাল রাজাদের কথা। অবশ্যই সেই ক্লাসটি তোমরা মিস করো না, সেখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে, তাই ভালো করে মন দিয়ে সেই ক্লাসটিও তোমরা দেখো। আজকে আমি এখানেই শেষ করব। যাবার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমাদের যদি আমার এই ক্লাসগুলি ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে, যেখানে আমি তোমাদের ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায়টি থেকে পাল রাজাদের কথা তোমাদেরকে শোনাবো।